তোমরা যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ যারা এই বছর সেমিস্টার 3 পরীক্ষাতে বসতে চলেছো, তাদের জন্য আমি কিন্তু প্রত্যেকটি সাবজেক্ট থেকে তোমাদের যে ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরগুলি রয়েছে সেগুলির একটা আজ থেকে আমি সেট 1, সেট 2, সেট 3 এইভাবে সিরিজ আনতে চলেছি প্রত্যেকটি বিষয় থেকেই। কারণ তোমরা জানো যে তোমাদের সেমিস্টার 3তে কিন্তু যে প্রশ্নগুলি আসবে অর্থাৎ প্রত্যেকটি কিন্তু এমসিকিউ টাইপের আসবে। তো এক্ষেত্রে কিন্তু তোমাদের হয়তো অনেকেরই সিলেবাস প্রায় কমপ্লিট হয়ে গেছে, তাদেরও রিভিশন হয়ে যাবে, এবং যাদের কিন্তু এখনও সিলেবাস পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি অর্থাৎ তারা বুঝে উঠতে পারছো না কোন প্রশ্নগুলি তোমাদেরকে এখন আর এই কম সময়ের মধ্যে কোন প্রশ্নগুলি পড়লে ভালো হবে তোমাদের জন্য, তো আমি তাদের জন্যই এই সিরিজগুলি কিন্তু আনতে চলেছি। তো আজকে আমি তোমাদের জন্য জিওগ্রাফির ক্ষেত্রে একটা সেট 1-এ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। তো তোমাদেরকে বলে রাখি, আমি তোমাদের যেহেতু জিওগ্রাফিতে 35টি প্রশ্ন আসে, প্রত্যেকটি সেটে 35টি করে প্রশ্ন থাকবে এবং অন্যান্য সাবজেক্টগুলির ক্ষেত্রে 40টি করে প্রশ্ন থাকবে। তো আমরা আজকে জিওগ্রাফির সেট 1 নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো তোমাদের আজকে যে আমি প্রশ্ন উত্তরটি নিয়ে আলোচনা করব, তো এখানে প্রথমেই সেট 1-এ প্রথম যে প্রশ্নটি রয়েছে তোমাদের, তো সেখানে দেখো বলা হয়েছে যে কোন ভূতাত্ত্বিক সময়কালে প্যানজিয়ার ভাঙন শুরু হয়েছিল। তো এর অপশানগুলি রয়েছে এরকমভাবে যে অপশান এতে রয়েছে কার্বনিফেরাস যুগে, অপশান বি মেসোজোয়িক যুগে, না অপশান সি ক্যাম্ব্রিয়ান যুগে, না টারশিয়ারি যুগে। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু তোমাদের অপশান বি মেসোজোয়িক যুগে। এরপর তোমাদের 2 নম্বর প্রশ্নটি হলো মধ্য ভারতে ড্যাশ উপজাতিদের বাসস্থান থেকে প্রাপ্ত জীবাশ্মের ভিত্তিতে গন্ডোয়ানাল্যান্ডের নামকরণ হয়েছিল। তো এর অপশানগুলি রয়েছে দেখো টোটো, সাঁওতাল, গণ্ড, না চাকমা। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি গণ্ড, অর্থাৎ মধ্য ভারতে গণ্ড উপজাতিদের বাসস্থান থেকে প্রাপ্ত জীবাশ্মের ভিত্তিতে গন্ডোয়ানাল্যান্ডের নামকরণ হয়েছিল। তারপরে তোমাদের যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ 3 নম্বর প্রশ্ন, জিভার ন্যায় আকৃতিতে সুউচ্চ পর্বতগাত্র থেকে শিলাচূর্ণের ধীরে ধীরে নেমে আসাকে কি বলে। তো এর অপশানগুলি রয়েছে অপশান এতে রয়েছে দেখো লহর, অপশান বিতে রয়েছে টপল, অপশান সিতে রয়েছে অবনমন, না অপশান ডিতে রয়েছে শিলা হিমবাহ বিসর্পণ। তো এর সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ডি শিলা হিমবাহ বিসর্পণ। এরপর আমরা আমাদের পরের প্রশ্নে চলে যাব অর্থাৎ 4 নম্বর প্রশ্নে। তো দেখো তোমাদের 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে গুহায় ছাদ থেকে চাঙ্গড় খসে পড়াকে কি বলে। স্লাম্প, অবনমন, শিলাপ্রপাত, না সলিফ্লাকশন। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অবনমন, অর্থাৎ গুহায় ছাদ থেকে চাঙ্গড় খসে পড়াকে অবনমন বলে। তারপরের প্রশ্নটি হলো হিমশিড়িতে জল জমে যে হ্রদ সৃষ্টি হয় তাকে কি বলা হয়, অর্থাৎ সেই হ্রদটার নাম কি। তো এখানের অপশানগুলি রয়েছে টার্ন হ্রদ, প্যাটার্নস্টার হ্রদ, হিমদ্রোণী, না ফিওর্ড। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে প্যাটার্নস্টার হ্রদ। তারপরে প্রশ্নটি রয়েছে পৃথিবীর কত শতাংশ স্থলভাগের অংশ হিমবাহ দ্বারা আচ্ছাদিত। তো এর অপশানগুলি রয়েছে 5%, 10%, 20%, না 25%। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 10%। তারপরের প্রশ্নটি রয়েছে দেখো আজকের আলোচনার 7 নম্বর প্রশ্নটি। এখানে বলা হয়েছে যে আন্টার্কটিকার মাউন্ট তাকাহি একটি ড্যাশের উদাহরণ, অর্থাৎ যে আন্টার্কটিকার মাউন্ট তাকাহিটি রয়েছে এটা কিসের উদাহরণ। তো এখানে অপশান রয়েছে 1 নম্বর পিরামিড চূড়া, বহিবিধৌত সমভূমি, বিশালাকার ড্রামলিন, না নুনাটক্স। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি নুনাটক্স। তারপরের প্রশ্নটি হলো হামাদাকে কিউবাতে কি বলা হয়। অপশান রয়েছে মেসা, স্ট্যাম্প, পেপিনো হিল, না মোগাটে। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি মোগাটে। তারপরের প্রশ্নটি হলো স্ট্যালাকটাইট হলো গুহার ছাদ থেকে নিচে ঝুলে থাকা ড্যাশ গঠিত শিলা গঠন, অর্থাৎ একটি কোন ধরনের শিলা দ্বারা গঠিত হয়। তো অপশান রয়েছে বেলে পাথর দ্বারা, ক্যালসিয়াম কার্বনেট দ্বারা, গ্রানাইট দ্বারা, না কাদা দ্বারা। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে ক্যালসিয়াম কার্বনেট দ্বারা। তারপরের প্রশ্নটি হলো যে সমস্ত অধক্ষিপ্ত জলকণার ব্যাস 0.5 মিলিমিটারের কম তাদের কি বলে, অর্থাৎ কোন ধরনের বৃষ্টি বলে যে অধক্ষেপণটা হয়, সেটাকে বলা হয় শিলাবৃষ্টি, সাধারণ বৃষ্টি, তুষার বৃষ্টি, না গুড়ি গুড়ি বৃষ্টি। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে গুড়ি গুড়ি বৃষ্টি, অপশান ডি। তারপরের প্রশ্ন অর্থাৎ আজকের আলোচনার আমাদের 11 নম্বর প্রশ্নটি হলো, এটা একটু নিচের দিকে নামাতে হবে। তো এই যে দেখো 11 নম্বর প্রশ্নটি হলো যে মেঘালয়ের শিলং একটি কী অঞ্চল বা কোন ধরনের অঞ্চল। অপশান এ রয়েছে অক্লুশন, ঘূর্ণবাত, বৃষ্টির ছাই, না প্রতীপ ঘূর্ণবাত। তো মেঘালয়ের শিলং একটি
বৃষ্টিচ্ছায় অঞ্চল, অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। তারপরের প্রশ্নটি হলো অত্যধিক বাষ্পীয় প্রস্বেদনের কারণে ড্যাশ বায়ুর আর্দ্রতার পরিমাণ বেশি হয়, অর্থাৎ কোন ধরনের বায়ুর আর্দ্রতার পরিমাণ বাষ্পীভবনের প্রস্বেদনের কারণে অত্যাধিক পরিমাণে বেশি হয় কোন অঞ্চলে? তো অপশন রয়েছে নিরক্ষীয় বনাঞ্চলে, মরুপ্রায় অঞ্চলে, নাতিশীতোষ্ণ অঞ্চলে না সামুদ্রিক অঞ্চলে। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, নিরক্ষীয় বনাঞ্চলে। তারপরের প্রশ্নটি হলো সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার, ব্যারোমিটার, অ্যানিমোমিটার না ইকো সাউন্ডার? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ইকো সাউন্ডার। তারপর দেখো এখানে তোমাদের একটা বিবৃতি দেওয়া রয়েছে যে মানে 4টে বিবৃতি দেওয়া রয়েছে। তো এই 4টে বিবৃতির মধ্যে কোনগুলি সত্য এবং কোনগুলি মিথ্যা তোমাদেরকে বলতে হবে। তো প্রথম বিবৃতিতে বলা হয়েছে যে প্রশান্ত মহাসাগর বিশ্বের গভীরতম মহাসাগর। বিবৃতি নম্বর 2-এ বলা হয়েছে এখানে পৃথিবীর গভীরতম সমুদ্রখাত অবস্থান করছে। তারপরের বিবৃতিতে বলা হয়েছে যে মহাসাগরের বেশিরভাগ অংশ গঠনে সক্রিয়পাতের ভূমিকা রয়েছে। এবং 4 নম্বর বিবৃতিতে বলা হয়েছে প্রতি বছর প্রশান্ত মহাসাগরের পাতগুলি প্রায় 20 সেমি হারে সমুদ্রের নিচে অনুপ্রবিষ্ট হচ্ছে। তো এখানে দেখো 1 নম্বর যে তোমাদের পয়েন্টটি রয়েছে সেখানে দেখো লেখা আছে প্রশান্ত মহাসাগর বিশ্বের গভীরতম মহাসাগর। তো এটা কিন্তু তোমাদের সত্য, অর্থাৎ 1 নম্বর বিবৃতিটা সত্য হয়ে যাবে। এখানে 2 নম্বরটাও রয়েছে এখানে পৃথিবীর গভীরতম সমুদ্রখাত অবস্থান করছে, এটাও সত্য হয়ে যাবে। 3 নম্বরে রয়েছে মহাসাগরের বেশিরভাগ অংশ গঠনে সক্রিয়পাতের ভূমিকা রয়েছে। তো এটাও কিন্তু তোমাদের সত্য হয়ে যাবে, অর্থাৎ অপশান এ, অপশান 2 আর এবং অপশান 3, অর্থাৎ বিবৃতি 1, 2, 3 এই 3টে কিন্তু সত্য এবং বিবৃতি 4 এটা কিন্তু তোমাদের এখানে মিথ্যে হয়ে যাবে। বিবৃতি 4টা কিন্তু মিথ্যে হয়ে যাবে। এটাই হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। তারপরে তো তোমরা জানো তোমাদের এখানে কিন্তু অনেক সময় ম্যাচিং অর্থাৎ স্তম্ভ যে মেলাও আছে এ ধরনেরও প্রশ্ন তোমাদের এসে থাকে এবং বিবৃতিও কিন্তু এসে রয়েছে পরীক্ষায়। তো তোমাদেরকে বলবো এগুলিও কিন্তু একটু মনোযোগ সহকারে দেখবে। তারপরের প্রশ্ন অর্থাৎ আজকের আলোচনার আমাদের 15 নম্বর প্রশ্নটি হলো কোনটি ইউফোটিক জোনের বৈশিষ্ট্য? তো এর অপশান এ রয়েছে যেখানে সূর্যালোক পৌঁছায়, গভীর অঞ্চল, স্থিতিশীল তাপমাত্রা না কম অক্সিজেন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে সূর্যালোক পৌঁছায়, অর্থাৎ ইউফোটিক জোন বলা হয় ওই অঞ্চলকে যেখানে কিন্তু সূর্যালোক খুব ভালোভাবে পৌঁছায়, এটাই ওর বৈশিষ্ট্য। তারপরের প্রশ্নটি হলো সম্প্রতি বিশ্বব্যাপী প্রতি বর্গ কিমি স্থানে জনঘনত্ব কত? অর্থাৎ যে সম্প্রতি বিশ্বব্যাপী জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে কতজন করে রয়েছে? 10 থেকে 20 জন, 20 থেকে 30 জন, 40 থেকে 50 জন না 50 থেকে 60 জন? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 50 থেকে 60 জন। এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব, অর্থাৎ আজকের আলোচনার আমাদের 17 নম্বর প্রশ্নটি হলো জন্মহার ও মৃত্যুহার সমান থাকলে তাকে কি বলে? কাম্য জনসংখ্যা, জনস্বল্পতা, জনাকীর্ণতা না শূন্য জনসংখ্যা বৃদ্ধি? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, শূন্য জনসংখ্যা বৃদ্ধি। তারপরের প্রশ্নটি হলো মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে কোন সংস্থা প্রকাশ করে বা এটি কোন সংস্থা প্রকাশ করে থাকে? অপশান রয়েছে বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক শ্রম সংস্থা, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি না অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, অর্থাৎ অপশান সি। দেখো এখানে ব্যাকেটে কিন্তু লেখা রয়েছে তোমাদের ইউএনডিপি। ইউএনডিপির পুরো কথাটি কি এটাও কিন্তু তোমাদের জেনে রাখা উচিত, পরীক্ষায় আসতে পারে। তো ইউএনডিপির পুরো কথাটি হলো ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে? তো এটাকেই বলা হয় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি। তারপরের প্রশ্নটি হলো বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যার দেশ কোনটি? সান মারিনো, ভ্যাটিকান সিটি, মোনাকো না লিচেনস্টাইন? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ভ্যাটিকান সিটি। তারপরে তোমাদের আজকের আলোচনার 20 নম্বর প্রশ্নটি হলো নারী শিক্ষার হার বৃদ্ধির ফলে জনসংখ্যা বৃদ্ধির হার সাধারণত কী হয়? বৃদ্ধি পায়, হ্রাস পায়, অপরিবর্তিত থাকে? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, হ্রাস পায়। তারপর আমরা পরের প্রশ্ন অর্থাৎ আজকের আলোচনার 21 নম্বর প্রশ্নটি দেখে নেব। তো দেখো 21 নম্বর প্রশ্নতে তোমাদের বলা হয়েছে যে ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চলে যে উপজাতি সম্প্রদায় বিক্ষিপ্তভাবে বসবাস করে সেই উপজাতিটির নাম কি? মুন্ডা, লেপচা, ভিল না কোল? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ভিল উপজাতি। অর্থাৎ ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চলে যে উপজাতি সম্প্রদায়টি বিক্ষিপ্তভাবে অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে সেই সম্প্রদায়টিকে বলা হয় ভিল উপজাতি। তারপরের প্রশ্ন হলো সর্বপ্রথম কনারভেশন শব্দটি কে ব্যবহার করেন? টিউ আর্থা, প্যাট্রিক গেডেস, গ্যালপিন না লুই মামফোর্ড? এর সঠিক উত্তরটি হয়ে যাবে প্যাট্রিক গেডেস, অপশন বি। তারপরের প্রশ্ন প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন ও ক্ষুদ্রাকার গ্রামীণ বসতিকে কি বলে? অপশান এ হেমলেট,
অপশন বি গ্রাম, অপশন সি মৌজা, না অপশন ডি ব্লক? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ হ্যামলেট। তারপরের প্রশ্নটি হলো একটি দ্বৈত শহরের উদাহরণ হলো, অর্থাৎ যমজ শহর যাকে বলা হয়, তো কোনগুলি দ্বৈত শহরের উদাহরণ? হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ, কুলু মানালি, দার্জিলিং শিলিগুড়ি, না কেদারনাথ বদ্রীনাথ? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ, অর্থাৎ হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ হলো একটা দ্বৈত শহরের উদাহরণ। তারপরের প্রশ্ন অর্থাৎ 25 নম্বর প্রশ্নটি দেখো, এখানে কিন্তু একটা তোমাদের চিত্র দেওয়া রয়েছে এবং বলা হয়েছে যে নিচের চিত্রটিতে যে নকশার বসতি আছে সেটি কোন ধরনের বসতি? তো এখানে দেখো তোমাদের কিন্তু একটা ছবি এঁকে দেওয়া রয়েছে এবং এখানে বলা হয়েছে কোন ধরনের। অপশনে কী দেওয়া রয়েছে? অপশনে দেওয়া রয়েছে এটা একটা পাখা আকৃতির বসতি, নক্ষত্রাকার বসতি, বৃত্তাকার বসতি, না আকৃতিহীন বসতি? তো দেখো এটা অনেকটা তারার মতো লাগছে, যেমন তারার 5টি দিক রয়েছে, তো তাই এটাকে বলা হয় নক্ষত্রাকার বসতি, অর্থাৎ এটা একটা নক্ষত্রাকার বসতির উদাহরণ। তারপরের প্রশ্নটি হলো ভারতে কত সালে প্রথম আদমশুমারি চালু হয়েছিল? 1870 সালে, 1871 সালে, 1872 সালে, না 1874 সালে? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 1872 সালে। তারপরের প্রশ্নটি হলো নৃতাত্ত্বিক গোষ্ঠীর বিচারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিবাসীরা কোন জাতীয়? অস্ট্রালয়েড, কৌকালয়েড, নেগ্রোয়েডস, না মঙ্গোলয়েড? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি মঙ্গোলয়েড। তারপরের প্রশ্নটি হলো ভারতে পানীয় জলের জন্য যে প্রকার স্বাদু জলের উপর নির্ভরশীলতা সবচেয়ে বেশি তা হলো বৃষ্টির জল, জলাশয়ের জল, নদীর জল, না ভৌমজল? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ভৌমজল। তারপরের প্রশ্নটি হলো ভারতের সবচেয়ে বেশি জলবিদ্যুৎ উৎপাদন হয় কোন রাজ্যে? মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, না হিমাচল প্রদেশ? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মহারাষ্ট্র, অর্থাৎ মহারাষ্ট্রে ভারতের সবচেয়ে বেশি জলবিদ্যুৎ উৎপাদন হয়। তারপরের প্রশ্নটি হলো পাইরোলুসাইট কোন খনিজের আকরিক? লোহা, তামা, ম্যাঙ্গানিজ, না অ্যালুমিনিয়াম? এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ম্যাঙ্গানিজ। এরপর আমরা আমাদের পরের প্রশ্ন অর্থাৎ আজকের আলোচনার 31 নম্বর প্রশ্নটি দেখে নেব। তো এখানে বলা হয়েছে দেখো কঠিনতম খনিজ পদার্থটি হলো 1 নম্বর অপশানে রয়েছে হীরক, গ্রানাইট, ব্যাসল্ট, না ম্যাগনেটাইট? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ হীরক। তারপরের প্রশ্ন ভারতের শস্য নিবিড়তা বৃদ্ধির প্রধান কারণ কি? উন্নত সেচ ব্যবস্থা, উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার, না সবকটিই প্রযোজ্য? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি সবকটিই প্রযোজ্য, অর্থাৎ উন্নত সেচ ব্যবস্থা, উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার, এই 3টি কারণই হচ্ছে কিন্তু ভারতের শস্য নিবিড়তা বৃদ্ধির প্রধান কারণ। তারপরের প্রশ্ন ভারতের দীর্ঘতম রেল স্টেশনের নাম কি? গোরখপুর, খড়গপুর, হুগলি, না জয়পুর? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি হুগলি। তারপরের প্রশ্ন ভারতে ইমেল পরিষেবা চালু হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1990, 1992, 1995, না 1997? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে 1995 সালে। তারপরের প্রশ্নটি দেখো রয়েছে তোমাদের যে ভারতে এফডিআই বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এই নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি? আরবিআই, সেবি, নীতি আয়োগ, না কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়? এর সঠিক উত্তর হয়ে যাবে আরবিআই, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হচ্ছে ভারতে এফডিআই বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের নিয়ন্ত্রণকারী সংস্থা। তো আজকে এতটাই, অর্থাৎ সেট 1-এ আমি কিন্তু তোমাদের এই ভূগোল বিষয়টি থেকে 35টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তোমরা এগুলো কিন্তু একটু মনোযোগ সহকারে দেখবে এবং ভালো করে মনে রাখার চেষ্টা করবে, এগুলি থেকে কিন্তু তোমরা অনেক প্রশ্ন কমন পাবে। তো এর পরের ভিডিওতে কিন্তু আমি অন্যান্য সাবজেক্টের আরও যে ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলি রয়েছে সেগুলি নিয়েও আলোচনা করব এবং ভূগোল বিষয়টি থেকেও আর যে সেট 2 দেখতে পাচ্ছ, সেট 3, এভাবে প্রত্যেকটি সেটগুলি নিয়ে প্রতিদিন আমি তোমাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।